निधाय हृदि विश्वेशं विधाय गुरुवंदनम बालानां सुखबोधाय क्रियते तर्क संग्रह। এবার আমরা শুরু করব অথ লক্ষণ প্রকরণম। এই বইটিতে রাজেশ্বর শাস্ত্রী মুসলগাঁওকর বলছেন লক্ষণ গ্রন্থ। আচ্ছা, আরেকটি কথা এখানে বলা দরকার, মানে এমনি একটা জাস্ট অ্যাজ আ সাইড নোট। এই যে শব্দটি আমরা বলি না গ্রন্থ, এই শব্দ গ্রন্থ এর অর্থ হচ্ছে বা এটা কিভাবে আসে, এটা আসে গ্রথনাথ গ্রন্থঃ। গ্রথনাথ গ্রন্থঃ বা কোনো জিনিসকে সেলাই করে বেঁধে দেওয়া, বাঁধাই করা। যাকে বাঁধাই করে দেওয়া হয় তাকে বলা হচ্ছে গ্রন্থ। পুরোনো কালে তাই হতো, পাণ্ডুলিপি থাকতো, তাকে সুতো দিয়ে বা কিছু দিয়ে বাঁধাই করা হতো, তো তাকে বলা হতো গ্রন্থঃ, গ্রথনাথ। আমরা একটা কথা বাংলায় বলি গ্রন্থি বানানো, ওই জিনিসই, ঠিক আছে, গেঁথে দেওয়া মালার মতো। এবার লক্ষণ প্রকরণ আমরা শুরু করছি। তত্র গন্ধবতী পৃথিবী সা দ্বিবিধা, নিত্যা অনিত্যা চ। প্রথম যে, যদি আমরা মনে করে থাকি, এবার এই যে দ্রব্যগুলো বলা হয়েছিল, সরি দ্রব্যগুলো ছিল আমাদের, গুণ ছিল 24, দ্রব্য ছিল 9টি। ভুল বলেছিলাম, দ্রব্য ছিল 9টি আর গুণ ছিল 24টি। তার মধ্যে দ্রব্য কি কি ছিল? পৃথিবী, আপ, তেজ, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা এবং মন। তো পৃথিবী, অগ্নি, জল, বায়ু, আকাশ। দিক মানে দিশা বা ডিরেকশন। কাল মানে টাইম। আত্মা এবং মন। এর মধ্যে এখন পৃথিবীর লক্ষণ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তত্র গন্ধবতী পৃথিবী। সেই পৃথিবী কেমন? যার গুণ হচ্ছে গন্ধ। যার গুণ হচ্ছে গন্ধ, ঠিক আছে। পৃথিবী, বা এরকম বলা উচিত, পৃথিবী গন্ধের আশ্রয়। পৃথিবীতে কোন গুণ থাকে? গন্ধ। যেমন জলে কি থাকে? ময়েশ্চার। অগ্নিতে কি থাকে? দাহিকা শক্তি বা আমাদের হিট, তাই তো? ঠিক সেইভাবেই বলা হচ্ছে সা দ্বিবিধা, নিত্যা এবং অনিত্যা। তো তার দুই প্রকার বিভাজন করা যায়, নিত্য এবং অনিত্য। নিত্য কি কি? পরমাণু রূপা, অনিত্যা কার্যরূপা। এগুলো বলছি, এগুলো আস্তে আস্তে বিবৃতি করছি। নিত্য মানে কি? নিত্য মানে হচ্ছে পরমাণুর রূপ, আর কার্যরূপ যে পৃথিবী সেটাকে বলা হচ্ছে অনিত্য। এবার এর মানে কি সেটা আমরা একটু পরে দেখব, তার আগে বাকিটা শেষ করি। পুনস্ত্রিবিধা শরীর ইন্দ্রিয় বিষয় ভেদা। এই পৃথিবীর আরো 3 রকম ভাবে ভাগ করা যায়। কি রকম? বা বলা উচিত এই অনিত্য পৃথিবী এর 3 রকম ভাগ করা যায়। কি কি? শরীর ইন্দ্রিয় বিষয় ভেদাত। এইরকম 3টি ভাগ, শরীর ইন্দ্রিয় বিষয়। আমি সবকটাতেই আসছি, বা গ্রন্থকার নিজেই বলবেন। শরীরম अस्मदादीनाम। যেমন শরীর বলতে কি? আমাদের যে শরীর, ঠিক সেটারই কথা এখানে হচ্ছে। কি করে শরীর তৈরি হয়? পঞ্চভূতে। তার মধ্যে শরীর, মূলত শরীরের উপাদান কি? পৃথিবী, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে গন্ধগ্রাহকম ঘ্রাণম ইন্দ্রিয়ম, গন্ধগ্রাহকম ঘ্রাণম নাসাগ্রবর্তী। মানে মানে হচ্ছে নাকের অগ্রভাগে স্থিত যে গন্ধ গ্রহণ করে, যে ঘ্রাণেন্দ্রিয়, তাকেই বলা হচ্ছে যে সেটাও কি দিয়ে তৈরি, বা সেটাও তারও কি উপাদান? তার উপাদান হচ্ছে এই পৃথিবী। তার উপাদান হচ্ছে পৃথিবী। তারপরে কি? বিষয় মৃৎপাষাণাদি। দুটো জিনিস এখন অব্দি হয়েছে। আগে হয়েছে শরীর,
শরীরের মূল উপাদান বলা হচ্ছে পৃথিবী। এই যে নাকের ডগায় যে ঘ্রাণ নামের ইন্দ্রিয় আছে, যা গন্ধ গ্রহণ করছে, তাকে বলা হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়। সেই ইন্দ্রিয় কি? সেই ইন্দ্রিয় হচ্ছে তার, সেই ইন্দ্রিয়টিও তৈরি হয়েছে পৃথিবী দিয়ে, বা তার উপাদান হচ্ছে পৃথিবী, পৃথিবী নামক দ্রব্য। এবং বিষয় মৃৎ পাষাণাদি, বলবার বক্তব্য বিষয় কি? বিষয় বলতে এখানে মাটি মানে মৃৎ, পাথর ইত্যাদি যে পার্থিব তত্ত্বগুলো, তাদেরকে বলা হচ্ছে বিষয়ারূপ পৃথিবী। এটা ক্যাটেগরাইজেশন করা হচ্ছে। কেন বলছেন না সেটা নিয়ে এখন খুব একটা কথা হচ্ছে না, কিন্তু এইটুকু শুধু বলা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, মানে দিস ইজ হাউ উই আর গোয়িং টু ক্যাটেগরাইজ পৃথিবী অ্যাজ, অর ডিভাইড পৃথিবী অ্যাজ। বা পৃথিবীতে কি কি ভাগ করা হচ্ছে, নিত্য এবং অনিত্য। তারপরে বলা হচ্ছে নিত্য হচ্ছে পরমাণুরূপ, অনিত্য হচ্ছে কার্যরূপ। এই কার্যরূপ পৃথিবীও তিন রকমের হতে পারে: শরীর, ইন্দ্রিয়, বিষয়। আচ্ছা, এবার আসি আমরা আহ, এই ডিসকাশনে। পদকৃত্যম, আমাদের তো পদকৃত্যম নিয়ে কাজ। পদকৃত্য দেখছি ইয়দ ভোগায়তনম শরীর ইতি। এখানে পদকৃত্যম কি বলছেন? পদকৃত্যকার চন্দ্রজ সিংহ এখানে বলছেন শরীর ইতি, অর্থাৎ শরীর ইত্যাদি দিয়ে যা বলতে চাইছিলেন মূলকার, তার এবার ব্যাখ্যা করছেন আমাদের চন্দ্রজ সিংহ পদকৃত্য টিকায়। কি বলছেন? ইয়দ ভোগায়তনম তদেব শরীরম চেষ্টাশ্রয়ো বা। যা ভোগের, সুখ দুঃখ দুটোই, যা সুখ দুঃখের ভোগের আয়তন বা ভোগের ইনস্ট্রুমেন্ট বা ভোগের অ্যারিনা, the place where you have to suffer good and bad things, that is sharira, tadeva sharira চেষ্টাশ্রয় বা। যা দিয়ে কোনো রকম আমরা কোনো এফার্ট করে থাকি, সেই এফার্ট করবার স্থলটি কি, আরিনাটি কি? শরীর, শরীরের মাধ্যমেই দিয়ে তো কোনো এফার্ট করবো, বা শরীরে স্থিত থেকেই তো আত্মা একটা এফার্ট করবে। তো চেষ্টার আশ্রয়, ইট ইজ দ্য লোকাস অফ অল অ্যাকশনস, এরকমটাও বলা যেতে পারে। তাকে বলা হচ্ছে শরীর। ঠিক আছে, এবার ইন্দ্রিয়ম ইতি চক্ষুরাদৌ অতিব্যাপ্তি বারণায় গন্ধগ্রাহকম ইতি। বলবার বক্তব্য কি? এই যে লাইনটি এলো, ধৈর্য ধরে দেখে নিতে হবে জায়গাটাকে। ইন্দ্রিয় ইতি, এবার ইন্দ্রিয়ের কথা হচ্ছে। ইন্দ্রিয়ম গন্ধগ্রাহকম ঘ্রাণম নাসাগ্রবর্তী। হ্যাঁ, এই লাইনটা তার জন্য বলছে ইন্দ্রিয়ম ইতি। কি বলছেন? চক্ষুরাদৌ অতিব্যাপ্তি বারণায় গন্ধগ্রাহকম ইতি। এই যে শব্দটি বলা হলো গন্ধগ্রাহকম, এখানে আমরা যাই আবার, ঠিক আছে? ইন্দ্রিয়ম গন্ধগ্রাহকম ঘ্রাণম নাসাগ্রবর্তী, এই যে জায়গাটি বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে যে why has the word গন্ধগ্রাহকম been used? যাতে চক্ষু ইত্যাদিতে অতিব্যাপ্তি না হয়। ইন্দ্রিয় বললে তো অনেক রকমেরই ইন্দ্রিয় হয়, তাই না? তাই সেইটাকে যাতে আমরা না কনফিউজ করি, সেই জায়গাটাতে যে ইন্দ্রিয় বলতে চক্ষু ইত্যাদি, চোখও তো হতে পারে ইন্দ্রিয়, চোখ দিয়ে দেখি, চামড়া দিয়ে স্পর্শ হয় ইত্যাদি ইত্যাদি, কান দিয়ে শুনতে পাই, হ্যাঁ না? তো সেই জায়গাটাকে একটু এরা ওই অতিব্যাপ্তিকে সরাতে চায়। তাই এখানে বলা হলো গন্ধগ্রাহকম, কারণ শুঁকতে পারা, টু স্মেল, এটা তো চোখ দিয়ে হবে না, এটা কান দিয়েও হবে না। তো এটা এখানে বলা হলো। আচ্ছা,
আরেকটা কথা, গন্ধগ্রাহকম বললে আরেকটা ব্যাপার আছে, দ্যাট উইচ থ্রু উইচ আই ক্যান নো গন্ধা। ঠিক আছে, এবার এখানে আরেকটা কথা বলা হচ্ছে, কালাদৌ অতিব্যাপ্তি और কালাদৌ অতি প্রসক্তি, দুই রকম শব্দ আসবে, একটা হচ্ছে প্রসক্তি, একটা হচ্ছে অতিব্যাপ্তি, দুটো একই, ঠিক আছে। এখানে উনি একটু অতি প্রসক্তি এইভাবে লিখেছেন, দিস ইজ অতিব্যাপ্তি ইটসেলফ। কালাদৌ অতি প্রসক্তি वारणाय ইন্দ্রিয়ম ইতি। কাল বা টাইম, this time is also something by which I can know কি গন্ধ। তুমি এবার বলতে, এটা বলা যেতে পারে যে গন্ধকে কি করে টাইম দিয়ে জানবো না, এইভাবে বলছি না যে টাইম দিয়ে গন্ধকে শুঁকবো বা গন্ধ পাবো, সেটা বলছি না। কিন্তু এইভাবেও তো একটা জানা হতেই পারে যে অমুক সময় অমুক জায়গায় খুব ভালো সুগন্ধ ছিল, এখন তেমনটা হয় না, এইভাবে তো বলা যেতেই পারে। তো না, ওই রকমও যাতে অতিপ্রসক্তি না হয় বা অতিব্যাপ্তি না হয়, তার জন্য কি বলা হচ্ছে, ঠিক আছে, আমরা তাহলে কি বলবো, আমরা বলবো যে আহ গন্ধগ্রাহকম, আমরা বলবো ইন্দ্রিয়ম। ইন্দ্রিয় বললে ক্লিয়ার হয়ে গেল, কাল তো ইন্দ্রিয় না, কাল তো ইন্দ্রিয় না, কাজেই সেটা ক্লিয়ার হয়ে গেল, কাল ইজ নট আ সেন্স অর্গান, রাইট। তো ওই জন্য তখন এটা আমরা বলবো যে তাহলে ওই অতিব্যাপ্তিটা কেটে গেল। এবার বলা হচ্ছে विषय इति शरीर इंद्रिय भिन्नत्वं सति उपभोग साधनम विषयः। তো এর লক্ষণ কি হচ্ছে যে শরীর এবং ইন্দ্রিয় থেকেও আলাদা হয়ে যে শরীর ইন্দ্রিয় ভিন্নত্বে সতি উপভোগ সাধনত্বম, যে উপভোগের সাধন হয় তাকে বলছি বিষয়। আচ্ছা, উপভোগ সাধনম বিষয়, এইটুকু বললে কি সমস্যা হবে? এইটুকু বললে যে সমস্যা হবে, তো শরীরটাও তো ভোগ করছি, তাই না? তাহলে তাহলে শরীরেও এটা অতিব্যাপ্তি হয়ে যাবে, তাহলে শরীরকেও বলতে হবে বিষয়। না, তাই জন্যে সেই লক্ষণটাকে ঠিক রাখার জন্য বললাম শরীর ইন্দ্রিয় ভিন্নত্বে সতি। আচ্ছা, এবার আরেকটা কথা বলা হচ্ছে, परमाणु आदौ अतिव्याप्ति वारणाय विशेष्य दलम। আচ্ছা, আরেকটা কথা বলা হচ্ছে, এই উপভোগ সাধনম কথাটা কেন বলা হলো? এই উপভোগ সাধনম কথাটা বলা হলো যাতে পরমাণু ইত্যাদি যা আছে তাতেও যাতে কোনো প্রকার অতিব্যাপ্তি না হয়। আচ্ছা, লক্ষণ কি ছিল? শরীর, হ্যাঁ, লক্ষণা ছিল এখানে আমাদের যে আহ শরীর ইন্দ্রিয় ভিন্নত্বম সতি বা ভিন্নত্বে সতি উপভোগ সাধনত্বম বা উপভোগ সাধনম বিষয়, এইরকম একটি লক্ষণ ছিল। তো পরমাণু ইত্যাদিও তো বিষয় হতেই পারে কারো। হ্যাঁ, এরকম করে ভাবতেই পারি আমরা যে পরমাণুও তো বিষয় হবে, পরমাণুটাকেও আই ক্যান নো অ্যাজ আ অ্যাজ আ সাবজেক্ট, বা সরি অ্যাজ অ্যান অবজেক্ট। তো দ্যাট ক্যান বি আ বিষয়, দ্যাট ক্যান বি আ বিষয়। তো বলছেন না, এইটা যাতে না করা হয় তাই এই এই কথাটি ব্যবহার হলো, কি কথা ব্যবহার হলো? উপভোগ সাধনম।
পরমাণুকে তো আর উপভোগ করা যায় না সেই অর্থে। তাই परमाणु आदौ अतिव्याप्ति वारणाय विशेष्य तलम कालादौ বা কালাদি वारणाय जन्यत्वे सति अपि बोध्यम। আচ্ছা, কোথায় আসছে এটা? এটার মানে কি আগে এটা বলে দেওয়া দরকার। এর মানে হচ্ছে শরীর এবং ইন্দ্রিয়ের থেকে ভিন্ন হলেও কালটাকেও তার একটা উপভোগের সাধন মানতেই পারি। এরকম তো বলা যেতেই পারে যে শরীর এবং ইন্দ্রিয় থেকে তো ভিন্ন কাল, এবং কালকে উপভোগ করছি, বলছি এই সময়টা খুব ভালো, এই সময়টা খুব খারাপ, এই সময়টা খুব ভালো আছি, এরকম বলতে পারি। তাহলে বলবো যে কালটাও তাহলে উপভোগের বিষয় না। সেইটা যাতে না করা হয় তাই জন্য বলা হচ্ছে জন্নিয়ত্বে সতি, বা যার জন্ম হয়। তো এই জায়গাটা একটু দেখার বিষয়। বিষয়টা কি ছিল? অনিত্য পৃথিবীর একটি, বা অনিত্যা পৃথিবীর একটি বিভাগ বা একটি ক্যাটাগরি। অনিত্য কে হবে? যার জন্ম হবে। আমরা জানি জাতস্য হি ধ্রুব মৃত্যুঃ, যার জন্ম হবে, যার সৃষ্টি হবে, তার নাশও হবে। কালকে আমরা কিভাবে ধরি? কালকে আমরা নিত্য দ্রব্য হিসাবে ধরেছি। উদ্দেশ্য প্রকরণ দেখতে হবে, রেকর্ডিংটা একবার দেখে নিতে হবে। কালকে আমরা নিত্য দ্রব্য ধরেছি, কাজেই যেই নাকি বলবো জন্নিয়ত্বে সতি, দ্যাট উইচ হ্যাজ দ্য কোয়ালিটি অফ বিং বর্ন, অর দ্যাট উইচ ইজ বর্ন, এই যখন বলে যদি আমি যোগ করে দিই, তাহলে ওই অতিব্যাপ্তিটা কালের জন্য কেটে যাবে। তখন হয়ে যাবে যে কালের উপর আর অ্যাপ্লাই হবে না, কারণ পৃথিবী, কার্যরূপা পৃথিবী টেক্স বার্থ, বাট কার্যরূপা পৃথিবী মানে এফেক্ট। কজ যদি হয় এবং কজের একটা এফেক্ট হয়, দ্যাট মিনস এফেক্ট ওয়াজ বর্ন ইন সাম টাইম, দ্যাট মিনস ইট উইল গেট ডেস্ট্রয়েড ইন টাইম, ইন জেনারেল, রাইট? তাহলে বলা হচ্ছে যে কালে যাতে কোনো প্রকারের অতিব্যাপ্তি না হয়, তাই জন্য বলে দিলাম জান্নিয়াত্বে সতি। তাহলে কি হবে? তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে যেই বস্তুর জন্ম হয় তেমনই বস্তুর আমরা কথা বলছি। তো তাহলে একটু লক্ষণটা কিভাবে আমরা পরিষ্কার করতে পারি? আমরা বলবো শরীর ভিন্নত্বে সতি জন্য় জন্যত্বে সতি উপভোগ সাধনত্বম। শরীরেন্দ্রিয় ভিন্নত্বে সতি জন্যত্বে সতি উপভোগ সাধনত্বম, এটাই সাজেশন দিচ্ছেন চন্দ্রজ সিনহা। বলছেন লক্ষণটাকে একটু ভালো করে দিলাম এবার, যাতে কালের থেকে অতিব্যাপ্তি সরে যায়। বাকি অতিব্যাপ্তি তো সরে যাচ্ছে তোমার মানে এই উপভোগ সাধনত্বম থেকেই। ঠিক আছে, এই জায়গাটা আমরা করে ফেলেছি। এবার চট করে আমি দ্বিতীয়টায় ঢুকে যাই, কারণ একটু তাড়াতাড়ি সিলেবাসটাকে আমি এগোতে চাই। আহ, আসবো, প্রশ্ন উত্তরেও আসবো, কিন্তু তার আগে এটা বলে দেওয়া দরকার। আমি এটার একটা বিস্তৃত বিবৃতিও করে দেব কিছুক্ষণ পরে, যে কেন এই কথাগুলো আসছে। তো শীতস্পর্শবত্য আপহ তা দ্বিবিধা, বা তা দ্বিবিধাः নিত্যা অনিত্যাশ্চ। নিত্যাः परमाणुरूपाः, अनित्याः कार्यरूपाः। पुनरस्त्रिविधा शरीर इन्द्रिय विषयभेदात्। शरीरं वरुणलोके इन्द्रियं रसग्राहकं रसनं जिह्वाग्रवर्ती विषयः सरित्समुद्रादिः। তো কি বলা হচ্ছে? যে যার স্পর্শ খুব শীতল হয় তাকে বলা হচ্ছে জল। শীত স্পর্শবত্য আপহা তা দ্বিবিধাহা, তা কেমন হয়? দুই রকম হয়। কেমন? নিত্যাহা অনিত্যাশ্চ। আচ্ছা, খুব ভালো। এবার কি বলা হচ্ছে? নিত্য কেমন? পরমাণুরূপ। অনিত্য কেমন? কার্যরূপ। এবং এই অনিত্য জল কেমন হয়, বা তার স্বরূপ কেমন হয়, বা কার্যরূপ জল নামক যে দ্রব্য, সে কেমন তার স্বরূপ হয় বা ক্যাটেগরাইজেশন করা যায়, ওই তিন ভাগে ভাগ করো, শরীর ইন্দ্রিয় বিষয়। এখানে বলা হচ্ছে শরীর কেমন। একটা এইখানে কিন্তু আবার সায়েন্সের সঙ্গে মেলানো চলবে না, কারণ কি বলা হচ্ছে? শরীরম বরুণ লোকে। বলবার বক্তব্য, যদি কেউ বরুণ লোকে চলে যায়, সেখানকার শরীর
জলময় হয়। বেশ, খুব ভালো। তারপরে বলা হচ্ছে কি, ইন্দ্রিয়ম রসগ্রাহন গ্রাহকম রসনম জিহ্বাগ্রবর্তী। ইন্দ্রিয় কেমন হচ্ছে? রসের গ্রাহক। আচ্ছা, এই কি ইন্দ্রিয়? রসনা বা জীব। এই জীব কি করছে? এই জীব বা এই যে রসন ইন্দ্রিয়, সেটা জিভের ডগায় আছে, জিহ্বাগ্রবর্তী। এ কি করে? এ রসের গ্রহণ করে খাবারের থেকে, তিক্ত, অম্ল, মিষ্ট ইত্যাদি, ঠিক আছে? সে একটি ইন্দ্রিয়। সে হচ্ছে ইন্দ্রিয় রূপ ম্যানিফেস্টেশন অফ অনিত্য পৃথিবী। খুব ভালো। আরেকটা বলা হচ্ছে আহ বরুণ লোকে শরীর কেমন আচ্ছা, ঠিক আছে, এটা বলে দিলাম। তারপরে হচ্ছে বিষয়, বিষয় ইহা সরিৎ সমুদ্র আদি। তারপরে কি, যে নদী সমুদ্র আদি কি হচ্ছে? জলের বিষয়রূপ ম্যানিফেস্টেশন, অনিত্য জলের। এই কথা এখানে আসছে। আচ্ছা, আমি কিন্তু এই জায়গাগুলো খুব তাড়াতাড়ি করে কিন্তু করছি, মানে জাস্ট মানে ছুটছি এখানে। আমি আগেও বলেছিলাম যে আমি কিছু জায়গা জাস্ট উড়িয়ে নিয়ে যাব। এবং হ্যাঁ, অবভিয়াসলি উই উইল রিভিজিট, উই উইল রিভাইজ। এবং কারণ এই জায়গাগুলোতে খুব বেশি কিছু করণীয় নেই, তাত্ত্বিক ডিসকাশন নেই। তো ওই জন্য আমার ইচ্ছে আছে যে এই জায়গাগুলো অন্তত আজকে তিনটে দ্রব্য আমরা যদি করতে পারি তাহলে খুব ভালো হয়। তিনটে দ্রব্যের যদি করতে পারি তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব। তো যাই হোক, এবার এক সেকেন্ড। এটা, হ্যাঁ, তারপরে কারণ দ্রব্য যেমন লক্ষণ করব, তারপরে আমাদের 24টা গুণেরও লক্ষণ করতে হবে, তাই অন্তত তিনটে চারটে আজকে শেষ করতেই হবে। আহ, ঠিক আছে। এবার আমরা কোন জায়গায় আসছি? হ্যাঁ, এটা হচ্ছে শীত ইতি। আচ্ছা, পদকৃত্য শীত ইতি, এই যে বলছে, আহ এটার মানে কি? দেখো, এই যে দীপিকা তর্ক সংগ্রহকার, তিনি বলছেন আপাম লক্ষণম আহা, জলের লক্ষণ বলছেন। কে বলছেন? মূলকার, মানে অন্নম ভট্ট। একই কথা পদাকৃত্যেও বলতে চাইছেন। শীত স্পর্শ বত্যে আপাহা, যার স্পর্শ শীতল হয় তাকে বলছি জল। খুব ভালো। এটা কেন বলা হলো? যদি শুধু বলা হতো যে স্পর্শ যার হয় তাকে বলবো জল, স্পর্শ তো অগ্নিরও হতে পারে, কিন্তু অগ্নির স্পর্শ কি শীতল? না, তা নয়। তাই জন্য বলা হচ্ছে তেজ বা অগ্নি আদিতে অতিব্যাপ্তির কে আটকানোর জন্য, কাটার জন্য বলছি শীত ইতি। আচ্ছা, আকাশ বারণায় স্পর্শ ইতি। আচ্ছা, এর মানে কি? আকাশ, হুম, হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে আকাশ বারণায় স্পর্শ ইতি। আচ্ছা, এই জায়গাটা কেন বলা হচ্ছে? আকাশ বারণায় বলবার আহ, কারণ এখানে কি নেব? আকাশ বারণায় হবে নাকি এটা আকাঙ্ক্ষা বারণায়? আমার কাছে যে পাঠটা আছে সেখানে একটা আকাঙ্ক্ষা বারণায়, ওই জন্য একটা কনফিউশন আসছে। কারণ আকাশ বারণায় মূল গ্রন্থকার কি বলছেন? তিনি কিছু বলছেন কি? আচ্ছা, না, আকাশ নিয়ে তো এরাও কিছু বলছে না। আচ্ছা, তাহলে এটাকে কিভাবে ঘটাবো? এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু ভুলই আছে, ঠিক আছে, এটা কিন্তু আকাশ হবে না। এই জায়গাটাকে আমরা করব আকাঙ্ক্ষা। এই সমস্যাটা আপনার আসবে না, কারণ আপনি নারায়ণ গোস্বামীর বইটা দেখছেন।
এবার নারায়ণ হুম। গোস্বামীর বইটাতে যেহেতু উনি পদাকৃত্যে ব্যবহারই করছেন না, তাই এই সমস্যাটাই নেই। কিন্তু যেহেতু আমরা পদাকৃত্যে দেখতে দেখতে যাচ্ছি, তাই আকাঙ্ক্ষা, এটা আকাঙ্ক্ষা হবে সব সময়, এটাকে মাথায় রাখতে হবে যেটা আকাঙ্ক্ষা। কেন আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষা বারণায়া বলতে এখানে এই বলা হচ্ছে যে যদি বলতাম শীতবত্য আপহ, যদি এইরকম বলতাম শীতবত্য আপহ, তাহলে কি হতো? তাহলেই হতো যে শীতবান জল, তাহলে বা শীতবান জল। এবার শীতবান জল হয় না, ইদার বলতে হবে আহ শীত, এবার যখন বলে আইদার বলতে হবে শীতল জল, এটা বলা যেতেই পারে। আর যদি বলি শীতবান জল, তাহলে যেটা হবে যে শীত কি, হোয়াট ইজ দ্যাট কোল্ড থিং, মানে শীত কোথায় কি, না শীত স্পর্শ, জলকে ছুলে শীত লাগে, ওই জায়গায় যদি স্পর্শ শব্দটা অ্যাড না করতাম, তো একটা জিনিস ব্যাকরণ থেকে ক্লিয়ার, শীত ইজ বিশেষণ, স্পর্শ ইজ বিশেষ্য। তো শীত শুধু যদি বলতাম, তাহলে স্পর্শ শব্দটি ব্যবহার, মানে তাহলে কি হতো, তা যদি শুধু শীত শব্দ ব্যবহার করতাম, তাহলে একটি বিশেষের আকাঙ্ক্ষা থাকতো। কি হতো তাহলে, একটি বিশেষ বিশেষ্য শব্দটা এক্সপেক্টেড থাকতো, কিন্তু সেটা নেই, তাহলে সেটা একটু দোষ হতো। তাই বলা হলো শীত স্পর্শবত্যে আপাহ। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে বলা হলো কালাদৌ অতিপ্রসক্তি বারণায় সমবায় সম্বন্ধেন ইতি পদম দেয়ম। এবার এরকমটা হতে পারে তো, আমরা এইভাবে তো বলতে পারি যে অমুক সময় আমি কুল্লু মানালি গেছিলাম, সেখানে খুব শীতল ছিল, খুব ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা ছিল, তো শীতল স্পর্শ হয়েছে ওখানে, শীত স্পর্শ হয়েছে। তাহলে তো কালের সঙ্গেও একটা সম্বন্ধ থাকতে পারে, তাই না? তাহলে কালের সঙ্গেও একটা সম্বন্ধ থাকবে আমাদের এই আহ, এই শীতল স্পর্শের, না। তাই জন্য বলা হচ্ছে যে কি করতে হবে, কালাদৌ অতিব্যাপ্তি বা অতিপ্রসক্তি বারণায়, বারণায় শুধু বাংলাতেও আছে বারণ করা বা মানা করা বা আটকানো, সমবায় সম্বন্ধেন ইতি পদম দেয়ম, কি না, এখানে একটি লক্ষণটাকে ঠিক করা উচিত। কার? মূলকারের। কি বলা উচিত তার? শীতস্পর্শবত্য বা সমবায় সম্বন্ধেন আপহ। শীত স্পর্শবান আছে, শীতল স্পর্শ আছে, সেই শীতল স্পর্শটা এর মধ্যে কি রূপ আছে? সমবায় সম্বন্ধের মধ্যে আছে, ইট ইজ ন্যাচুরালি উইথ ইট, তাই না? তো তার জন্য বলা হচ্ছে শীত স্পর্শবত্য আপহা। এটার জন্য আগের রেকর্ডিং গুলো দেখতে হবে, সমবায় সম্বন্ধ কাকে বলে। মানে আই উড এক্সহর্ট যে ওই জায়গাটা একবার গিয়ে আবার রিভাইজ করে নেওয়া উচিত, সমবায় সম্বন্ধ। ঠিক আছে? এবার হ্যাঁ, তো এই সমবায় সম্বন্ধ কেমন ছিল আমরা আগে দেখেছিলাম। সমবায় সম্বন্ধের লক্ষণ ছিল নিত্য সম্বন্ধত্বম সমবায় লক্ষণম। নিত্য সম্বন্ধত্বম সমবায় লক্ষণ, পদার্থ যেখানে যেখানেই থাকে, সেখানে সেখানেই এই সম্বন্ধটা কোনো না কোনো রূপে থাকবে। যেমন যেমন একটি বাসন বা একটি ঘট, ঘটে ঘটোত্তর রূপ যে জাতি, ঘটে ঘটোত্ব রূপ যে জাতি বা যে সামান্য, সে সমবায় সম্বন্ধ রূপ থাকে, যেখানে যেখানে ঘট থাকবে সেখানে সেখানে বলবো ইট হ্যাজ স্পটনেস, ওটা পাল্টাবে না। কিন্তু কালের সঙ্গে কি গন্ধের মানে এই শীতল স্পর্শের কি কোনো আছে, কোনো আহ
সমবায় সম্বন্ধ আছে? না, তা নেই। আচ্ছা, তাহলে প্রশ্ন হবে যে জলটাকেও তো গরম করতেই পারি, জল গরম করলে তো জলেও মানে একটা ফোস্কা পড়তে পারে গরম জলে। হ্যাঁ, তা Yes, পড়তেই yes. পারে। এবার এইটা কখন হচ্ছে? এটা তখন হচ্ছে যে যখন অগ্নিরূপ যে তত্ত্ব বা অগ্নিরূপ যে দ্রব্য, তার যখন সংযোগ হচ্ছে ওখানে, তখন গিয়ে এই জলে এই মানে উষ্ণতা আসছে, তাই তো? তো তাই জন্য এটা বলা যাবে না যে এটা জলের স্বাভাবিক গুণ। এটা সব জায়গায় দেখা যায়, এমনকি মানে কোনোদিন যদি কেউ সমুদ্রে যায় বা গঙ্গার তীরে যায়, খুব গরম পড়েছে এবং জলটা একটু গরম হয়েছে, অল্প গরম আছে, তখন এটা দেখা যায়। যদিও গঙ্গার জলে এই সমস্যাটা অতটা হবে না, কারণ ইটস ফ্লোয়িং রিভার। বাট ইন জেনারেল যদি একটা জলের পাত্র রেখে দেওয়া হয়, দেখা হলো জলটা গরম, সেই জলটা কিসের জন্য গরম? সূর্যের তাপের জন্য। সূর্যের তাপ চলে গেল, আর এদিকে ওই হিটটাও ডিসিপেট করে দিল ওয়াটার মলিকিউল গুলো, হয়ে গেল কাজ। তো ওটা ওর স্বাভাবিক নয়, মানে স্বাভাবিক সম্বন্ধ না, বা নিত্য সম্বন্ধ নেই ওটা। যাই হোক, এবার তারপরে কি বলা হয়েছে? ইন্দ্রিয়ম ইতি, ইন্দ্রিয়ম ইতি ত্বগাদৌ অতিব্যাপ্তি বারণায় রসগ্রাহকম ইতি। ত্বক মানে চামড়া, স্কিন। এই ত্বকে যাতে অতিব্যাপ্তি না হয় তার জন্য বলা হলো রসগ্রাহকম ইতি। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আহ, এই রসগ্রাহকম শব্দটা কোথায় আসছে? এই জায়গায়। যদি শুধু এইটুকু বলা হতো যে ইন্দ্রিয়াম, তাহলেই সমস্যাটা আসতো। কি সমস্যা আসতো? ইন্দ্রিয় তো 5 রকম ইন্দ্রিয় হতে পারে, তাই ত্বক চোখ সবই হতে পারে। তাই বলা হলো যে না, ইন্দ্রিয়াম কেমন হতে হবে? রসগ্রাহকম হতে হবে। বাহ, এটা একটা হলো। তারপরে বলা হচ্ছে রসনেন্দ্রিয়। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে রসনেন্দ্রিয় রসসন্নিকর্ষাদৌ, रसनेन्द्रिय रससन्निकर्षादौ अतिव्याप्तिवारणाय इन्द्रियम् इति। আচ্ছা, এই রসক, এবার কি বলা হচ্ছে যে এই ইন্দ্রিয় শব্দটি কেন আনা হলো? এটা এই কারণে বলা হলো যে রসনেন্দ্রিয়ের রসের কন্ট্যাক্টে আসা, বা এটাকে এইভাবে ভাঙবো যে যদি এইটুকু বলি যে রসগ্রাহকম রসনম, হ্যাঁ এটাকে এইভাবে পড়তে হবে যে রসগ্রাহকম রসনম। যদি এইটুকু বলতাম যে রসনা কেমন, যে রসকে গ্রহণ করে, তাহলে যে সমস্যাটা আসতো সেটা হতো যে রসনেন্দ্রিয়ের রসের কাছে, রসের সন্নিকর্ষে থাকলেও তাহলে রসনার জ্ঞান হতে লাগবে। তাই এতে যাতে অতিব্যাপ্তি না হয়, তাই এখানে ইন্দ্রিয়ম বলা হয়েছে, বা বলা বেটার, ইভেন বেটার, যে জাস্ট বিইং ইন দ্য কোম্পানি অফ। এটা এটা আরো এটাকে একটু আরো গুছিয়ে বলছি, যে যদি এটা না বলা হতো ইন্দ্রিয়, তাহলে এইভাবে এইভাবে তোর একটা কেউ আজামশন নিতে পারবো যে ঠিক আছে রসগ্রাহকম রসনম,
তাহলে রসের কাছে চলে যাব, রস যেখানে আছে, মানে ধরো একটা মধুর রস আছে বা একটা তিক্ত রস, কেউ কারো তেতো খেতে খুব ভালো লাগে, তো বা টক, এরকম একটা রস যদি কারোর ভালো লাগে, সে তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে, তাতেই তার সেই রসের মানে মানে তাতেই তার একটা সেই গ্রহণ হবে রসের। তা তো হচ্ছে না, তাই ইন্দ্রিয়াম বলাটা দরকার। কেন? ইন্দ্রিয়াম বললে কি, তার মানে একটি ইন্দ্রিয়ের প্রয়োজন হবে, তার মানে একটি ইন্দ্রিয়ের প্রয়োজন হবে যার মাধ্যমে এই রসগ্রহণ হবে। শুধু রসের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, রসের সন্নিকর্ষে গেলে হবে না। তো বিষয়ঃ, বা যদি কেউ বলে যে না রসটাকে আমি গায়ে মেখে নেব, গায়ে মেখে নেব, তাহলেও হবে না। কেন হবে না? কারণ গায়ে মাখলে কি, সেটা তো স্পর্শেন্দ্রিয়। হ্যাঁ, রসের সন্নিকর্ষ হলো, কিন্তু ঠিক ঠিক কি সেই ইন্দ্রিয়টা হলো যা দিয়ে রসটা পাওয়া যাবে, তা হলো না, তাই রস গ্রহণ হলো না। এবার বিষয়ঃ সরিৎ সমুদ্রাদিহি, বিষয়ঃ সরিৎ সমুদ্রাদিহি বলতে বিষয় কি হচ্ছে, নদী ইত্যাদি, নদী সমুদ্র ইত্যাদি। এক সেকেন্ড দেখি, কেউ বোধহয় জয়েন করতে চাইছে, এক সেকেন্ড let me see। হ্যাঁ, ও আপনার প্রশ্ন আছে, আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্নটা করে নিন। আচ্ছা, বলছি যে একটা জিনিস যা জিজ্ঞেস করা ছিল, যে দু জায়গাতেই আমরা দেখছি যে গন্ধগ্রাহকং ঘ্রাণং বা রসগ্রাহকং রসনাং এর পরে আর নাসাগ্রবর্তী আর জিহ্বাগ্রবর্তী, এই দুটো কি সিগনিফিকেন্স আছে? যে অগ্রবর্তী ও আওয়াজ দুটো কেন একদম, এক? একদম আওয়াজ পাচ্ছি না, একদম আওয়াজ পাচ্ছি না। ও আই এম সরি। এবারে পাওয়া যাচ্ছে? এবার অনেক বেটার, হ্যাঁ। হ্যাঁ, বলছি যে এই যে আহ গন্ধগ্রাহকং ঘ্রাণং হুম হুম। আর এখানে রসগ্রাহকং রসনং, এই দুটোর পরেই যে ইন্দ্রিয়টা যখন আমরা বলছি নাসাগ্রবর্তী অ্যান্ড জিহ্বাগ্রবর্তী, তো এই অগ্রবর্তীটা যা আমরা অ্যাড করছি, এটার কি কোনো সিগনিফিকেন্স আছে? আছে তো, আছে। ইনফ্যাক্ট আমরা কি বলি, নাক, নাক হচ্ছে দ্যাট ইন্দ্রিয়, হুম সাধারণ বোলচালের ভাষায়, তাই তো? সে মানে হুম কলোকিয়াল ইউজ হচ্ছে যে নাক ইজ দ্যাট অর্গান বাই উইচ উই স্মেল, বা চোখ ইজ দ্যাট অর্গান বাই উইচ উই সি। কিন্তু এইভাবে মানে ভারতীয় দর্শন ধরে না, ভারতীয় দর্শন কিন্তু ইন্দ্রিয় ব্যাপারটাকে খুব অন্যভাবে ডিফাইন করে। ইন্দ্রিয় একটা অত্যন্ত সূক্ষ্ম জিনিস, উইচ ইজ নট ইউর ফিজিক্যাল অর্গান, ঠিক আছে? তো ইনফ্যাক্ট এটা আমাদের অন্নময় কোষের অঙ্গও নয়। তাহলে নাকটা কি, চোখটা কি, মানে আই সকেট বা আই বল গুলো কি, এগুলোকে বলা হয় গোলক, those mediums via which this indriya will reach out to the external world, or ঠিক আছে, বা or respond to external stimuli, ঠিক আছে? তো এই জায়গাটা, এখান থেকে একটা একটা জায়গা স্পষ্ট হয় যে ইন্দ্রিয় বলে কিছু আছে, কারণ তাহলে তো বলতে হবে যে জীব, জীবটাকে তো আমরা কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে পুরোটাই ইন্দ্রিয় ধরি, তাই না? হুম। বলে যে টাং ইজ এ সেন্স অর্গান, এখানে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে টাং ইজ আ গোলক, is a medium via which a সূক্ষ্ম, a subtle sense organ will work। এবং এই মান্যতা বা এই বিশ্বাস, যাই বলা হোক, বা এইভাবে দেখা জিনিসগুলোকে, এটা ইট ইজ কমন টু বোথ ন্যায় এবং বেদান্ত, বেদান্তেও আমরা এইভাবে জিনিসগুলোকে দেখি। তো ইন্দ্রিয় বলতে এই, ঠিক আছে, যে হুম। it only goes on to denote a certain difference of the indriya with the physical body বা physical organ। ইন্দ্রিয় একটা এমন জিনিস যে জিভার ডগায় থাকে, তার মানে জীবটা ইন্দ্রিয় নয় এতক্ষণ, মানে আহ, হ্যাঁ, জীব ইজ ওকে। নট ইন্দ্রিয়, মানে মানে আমরা এমনি বলি ঠিকই ত্বগ ইন্দ্রিয়, জীবেন্দ্রিয়, ঠিক আছে, এরকম করে আমরা বলি, কিন্তু তার মানে যে জীবের মধ্যে একটি ইন্দ্রিয় আছে যার কথা বলছি, দ্যাট ডাজ নট মিন দ্যাট দ্য ফিজিক্যাল টাং ইজ ইন্দ্রিয়, ফিজিক্যাল টাং ইজ দ্য গোলক। এই জায়গাটা একটু, হ্যাঁ মানে এটা আমি আগে বলিনি কোনোদিন, কিন্তু এটা হ্যাঁ ভালো করেছেন প্রশ্নটা করে নিন, কারণ এটা পরেও খুব একটা কোথাও আসতো না সেইভাবে, আসতো একটা জায়গায় হয়তো চলে আসতো কোথাও। হ্যাঁ, কোথায় আসতো, এক সেকেন্ড, কাল দিক মন ইত্যাদি রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ পৃথকত্ব, না, এই দিকে কোথাও আসতো না।
এটা ভাগ্যিস আমরা এখানেই ডিসকাস করে নিয়েছি, এটা আর অন্য কোথাও ডাইরেক্টলি সেইভাবে আসতো না। ঠিকই আছে তাহলে, এটা শুধু মাথায় রাখবেন। এবং ঠিক। তারপরে হচ্ছে সরিত ইতি। সরিত ইতি মানে এই যে সরিত সমুদ্রাদিহি, এর কথা বলা হচ্ছে। আদিনা তডাগ হিমকরক দীনাম সংগ্রহ। এর মানে কি হচ্ছে, জলের বিষয় নিরূপণের জন্য বলা হচ্ছে যে পুকুর ইত্যাদি কে বুঝে নিতে হবে এ দ্বারা। জল মানে বিষয় রূপ ম্যানিফেস্টেশন অফ জল ইজ পুকুর ইত্যাদি, বা পুকুর ইত্যাদি জলাশয় যা যা আছে, বা পুকুর এবং অন্যান্য জলাশয়, এইভাবে ধরবো। আচ্ছা, এইটা একটা হলো। এরপর চট করে এটা করে দিই। হ্যাঁ, উষ্ণ স্পর্শবৎ তেজঃ, যার স্পর্শ উষ্ণ, সেটা হচ্ছে অগ্নি বা তেজ। তাচ্চা দুইবিধম, এবং সেও দুই রকম হয়, নিত্য অনিত্য। দেখুন কিছু জায়গায় একদম সেম, এই পার্ট অব্দি তো কিছু পার্থক্যই নেই কোনোটায়, ঠিক আছে। নিত্য পরমাণুরূপ, অনিত্য কার্যরূপ। পুনস্ত্রিবিধম শরীর ইন্দ্রিয় বিষয় ভেদাত। শরীরম আদিত্য লোকে প্রসিদ্ধম, এই জায়গার থেকে বলে দিই। শরীরম আদিত্য লোকে প্রসিদ্ধম, অগ্নির অগ্নির প্রাধান্য আছে শরীরে, এমন শরীর কোথায় পাওয়া যাবে? আদিত্য লোক, সূর্যলোকে। ঠিক আছে, খুব ভালো। ইন্দ্রিয়ম রূপগ্রাহকম চক্ষু কৃষ্ণ তারাগ্রবর্তী। ইন্দ্রিয়ম রূপগ্রাহকম চক্ষু কৃষ্ণ তারাগ্রবর্তী। ইন্দ্রিয় মানে এবার ওর ইন্দ্রিয় রূপ ম্যানিফেস্টেশন কি অগ্নির? না, সেটা হচ্ছে চক্ষুর ইন্দ্রিয়। সেই চক্ষুর ইন্দ্রিয় কোথায় থাকে? চোখের যে কালো পুতলি, এর ডগায়, ঠিক আছে, এর একদম মাঝামাঝি এর থাকে। দ্যাট ইজ দ্য লোকেশন অফ চক্ষুর ইন্দ্রিয়। সে কি করে? সে রূপগ্রাহকম বিষয়াস চতুর্বিধৌ ভৌ ভৌমদিব্যৌদর্য়া করজ ভেদাত। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে, ভাঙতে হবে এই জায়গাটাকে। ভৌম, দিব্য, উদর্য এবং আকরজ। ভৌম কাকে বলা হচ্ছে? তো বিষয় চার রকম হয়, অগ্নির যে বিষয় রূপ ম্যানিফেস্টেশন সে চার রকম। তো ভৌম কি রূপ হচ্ছে? ওর ভৌম রূপ হচ্ছে ভৌমম বহনীয়াদিকম। অগ্নি ইত্যাদি যে জিনিসগুলো আছে তার মধ্যে যে অগ্নিরূপ পঞ্চভূতের ম্যানিফেস্টেশন বিষয়ে, তাকে বলা হচ্ছে ভৌম। জল থেকে দীপ্ত যে বিদ্যুৎ হয়, তার থেকে যে তেজ উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে দিব্য। এবং পেটে যে অন্ন গেল, ভুক্তস্য পরিণাম হেতু ঔদর্যম, উদরিয়ম বা ঔদর্যম। ঔদর্যম শব্দটা কোথা থেকে আসে? উদরিয় বা উদার থেকে। তো এই যে খাবার খেলাম, পেটে একটি অগ্নি তৈরি হলো, তাতে খাবারটি হজম হলো, ওই অ্যাসিড বেসিক্যালি। সেটাও তো বেসিক্যালি জ্বালিয়ে দিচ্ছে উষ্ণ স্পর্শে। তাই তার কথা এখানে বলা হচ্ছে। আকারজম সুবর্ণাদি, এবং খনিজ ইত্যাদি। আকারজ, আকর কাকে বলে? আকর কাকে বলে বাংলায়? আকর বলে কোনো জিনিসের খনি বা কোনো জিনিসের রিজার্ভয়ারকে, তাই না? তো বলা হচ্ছে আকারাজাম সুবর্ণাদি, যে আকর থেকে পাওয়া যায়, জন্মায় আকরে বা পাওয়া যায় সেই সুবর্ণ ইত্যাদি। তো চার রকম যে বিষয়ের ক্যাটেগরাইজেশন হলো, অগ্নির বিষয়রূপ ম্যানিফেস্টেশনে চার রকম ক্যাটেগরাইজেশন: ভৌম, দিব্য, উদর্য এবং আকরজ। খুব ভালো, এটা একটা হলো। এবার পদকৃত্যম, খুব সুন্দর পদকৃত্যম এবার আসছে। জলাদৌ অতিব্যাপ্তি নিরাসায়। কেন জলে কি করে অতিব্যাপ্তি নিরসন হবে? কারণ স্পর্শবৎ তেজঃ যদি বলা হতো, তাহলে তো স্পর্শ অনেক রকম হয়, শীতল উষ্ণ সব রকম হতে পারে। তাই শীতলটা যাতে না হয় তার জন্য বলা হলো, যাতে জলে অতিব্যাপ্তি না হয়, বলা হলো কি উষ্ণ স্পর্শ, তাতে জলের অতিব্যাপ্তি নিরাস নিরাস নিরসন হলো।
কালাদৌ অতিপ্রসঙ্গবারণায় সমবায় সম্বন্ধেন ইতি পদম দেয়ম। ওই কালে তো হতে পারতো, ওই কালের যে অতিব্যাপ্তি প্রসঙ্গ যাতে না আসে তার জন্য সমবায় সম্বন্ধ পদটি দিতে হবে। এই পার্টটা তো একই আছে। তারপরে বলা হচ্ছে ঘ্রাণাদৌ অতিব্যাপ্তি বারণায়, যদি শুধুমাত্র আহ হ্যাঁ, এবার এবার কি বলা হচ্ছে যে ইন্দ্রিয়ম ইতি। এবার ইন্দ্রিয় শব্দটির কথা আসছে। মূলে ইন্দ্রিয় শব্দটি কোথায় এসেছে? মূলে ইন্দ্রিয় শব্দটি এসেছে ইন্দ্রিয়াম রূপগ্রাহকম চক্ষুঃ কৃষ্ণ তারাগ্রবর্তী। যদি শুধুমাত্র বলা হতো যে ইন্দ্রিয়, তাহলে তো নাক ইত্যাদিও হতো। তাই বলা হচ্ছে না, সেটা হবে না। তাই রূপগ্রাহকম, কারণ রূপের গ্রহণ তো নাক দিয়ে হবে না বা কান দিয়ে হবে না। এমনি ঠিক সেই জন্যই কালাদৌ অতিব্যাপ্তি নিরসনায় ইন্দ্রিয়মিতি, ঠিক যেই কারণে কালে অতিব্যাপ্তি আটকানোর জন্য ইন্দ্রিয় শব্দটি ব্যবহার করেছিলাম আগে, সে একই কারণে এখানেও ব্যবহার করতে হবে। এবার কি বলা হচ্ছে? এবার বলা হচ্ছে भेदात इति पदम प्रत्येकम अभिसंबध्यते। তো এখানে বলা হচ্ছে যে ভেদাত শব্দটি কেন বলা হলো? ভেদাত শব্দটি এই কারণে বলা হলো যাতে প্রত্যেকটার এবার আস্তে আস্তে করে আমরা ক্যাটেগরাইজেশন গুলো বা এলাবোরেশন করব। ওই যে ভেদাত শব্দটি এসেছিল যে 4 রকম ভেদ হয়, তো ওই 4 রকম ভেদের জন্য বলা হলো। এটা কেন বলা হচ্ছে? যাতে 4 রকম যে ওর ম্যানিফেস্টেশন তার বিষয়ে একটা ডিটেলিং করা যেতে পারে। কি ডিটেলিং হবে? ভৌমামিতি। আচ্ছা, ভৌম যখন বলা হলো তা দিয়ে কি বুঝতে হবে? এখানে এসেছিল ভৌমাদি বা ভৌমম বহনী আদিকম। এই আদি মানে কি? এটসেট্রা। এটসেট্রা মানে না, কি বলছে? খাদ্যোতগত তেজ প্রভৃতে পরিগ্রহ। এই দিয়ে কি কি গ্রহণ করা যেতে পারে? খদ্যোত। খদ্যোত মানে যুগ্নু, মানে ওই ফায়ারফ্লাই। ফায়ারফ্লাই থেকে যে তেজ, তাকেও এই ভৌম অগ্নির মধ্যে নিতে হবে। খুব ভালো। বিদ্যুদাদিতি আদিনা অর্ক চন্দ্র চন্দ্রাদিনা পরিগ্রহ। তো এখানে কি বলা হচ্ছে যে হ্যাঁ, এখানে এই আদি শব্দ দিয়ে কি বুঝবো? বিদ্যুদাদিতি अर्कचंद्रादीनाम परिग्रह। अर्कचंद्रादीनाम परिग्रহ, এটাকে কিভাবে ভাঙবো এটা একটু আমাকেও ভাবতে হবে। अर्कचंद्रादीना परिग्रह, এটা হাউ ডু উই ব্রেক দিস? এক সেকেন্ড। এটা পদকৃত্য, তো পদকৃত্যে अर्कचंद्रকে কিভাবে এ করবো? अर्कचंद्रকে আহ হুম, এক সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ, এখানে अर्कचंद्रादीनाम, হ্যাঁ, ঠিক আছে। অর্কচন্দ্র দিনার মানে অর্ক কাকে বলছি? অর্ক বলছি কাকে? অর্ক বলছি কিরণকে, ঠিক আছে। এবার চন্দ্রের কিরণেরও এখানে গ্রহণ করতে হবে। কেন? এবার চন্দ্র কি? চন্দ্র তো সূর্যের রিফ্লেকশনেই রিফ্লেক্ট করে, তাই না? এবার সেই চন্দ্র, তার স্বভাব হচ্ছে উষ্ণ, কিন্তু
চন্দ্রের আমরা পরে দেখবো একটা কোনো জায়গায় যে চন্দ্রের মধ্যে জলের ভাব বেশি থাকে, কাজেই ওখানে বলা হচ্ছে যে চন্দ্রের কিরণে তাই এই সমস্যাটা হয় যে তাতে উষ্ণ স্পর্শ পাওয়া যায় না। কিন্তু মানে সেটা একটু সাবডিউ হয়ে যাচ্ছে চন্দ্রের নিজের মানে কম্পোজিশন, যেহেতু জলীয় কম্পোজিশন শীতলে, তাই ওর থেকে যে উষ্ণ কিরণও বেরোয় সেটাও ওই প্রভাবে সাবডিউ হয়। তাও ওদেরকেও আমরা এখানে গ্রহণ করব। ঠিক আছে, এটা হলো আদিনা অর্ক চন্দ্রাদীনাম পরিগ্রহ ভুক্ত ইতি। ভুক্তস্য अन्नादेः पीतस्य जलस्य परिणामः जीर्णता। কি হয়, পেটে একটি অ্যাসিডিটি তৈরি হয়, একটি অ্যাসিডিটি তৈরি হয়, একটা উষ্ণতা তৈরি হয় পেটে যখন আমরা জল বা খাবার দাবার খাই। তখন তার কারণ কি, এই উদর্য নামক অগ্নির বিষয়রূপ ম্যানিফেস্টেশন। আচ্ছা, ভালো। তারপরে বলা হচ্ছে সুবর্ণ ইতি আদিনা রজতাদি পরিগ্রহ। সোনাকে কেন নেব? সোনাকে এই কারণে নেব, আচ্ছা লোক বলবে সোনাকে কেন নেব, সোনায় হাত থরি না পুড়ে যায়। তার কারণ হচ্ছে যে সোনায়ও অগ্নির একটা ম্যানিফেস্টেশন তো আছে, কিন্তু ওতে পৃথিবীর ভাগ বেশি হবার জন্যে সোনার উষ্ণ স্পর্শে প্রতীতি হয় না, এই রকম একটি কারণ দেওয়া হয়। আচ্ছা, এটা বলা হলো। এইগুলো সবই কিন্তু মানে যদি কেউ আজকের আঙ্গিকে দেখতে চায়, মডার্ন সায়েন্সের আঙ্গিকে, তাহলে কিন্তু কোনো মিল টিল পাবে না, আমি এটা আগেই বলে দিলাম যে মডার্ন সায়েন্সের সঙ্গে মেলানো যাবে না। এর যেমন চন্দ্রলোকের শরীর বা বরুণ লোকের শরীর, যে আমরা দেখলাম কিনা চন্দ্রলোক, সরি সূর্য লোকের শরীর, বরুণ লোকের শরীর, এইগুলোকে মডার্ন সায়েন্স মানে মানে না। কিন্তু একটা ট্রেডিশনাল বিশ্বাস, ওই সময়কার যা নলেজ ছিল সেটাকে উম, ভিত্তি করে একটা ক্যাটেগরাইজেশন করার চেষ্টা হচ্ছে। মানে দ্য হার্ট অফ ন্যায় ডাজ নট লাই হিয়ার, ইট লাইজ ইন দ্য প্রমাণ পার্ট। কিন্তু যেহেতু পুরো গ্রন্থটাই পড়ছি এক একটা পংক্তি পদ ধরে ধরে, কাজেই এটা পুরোটাই পড়ছি। কিন্তু এটা মনে রাখতে হবে, যদি কারোর এটা মনে হয়ে থাকে যে এটা তো মডার্ন সায়েন্সের সঙ্গে খাপ খাচ্ছে না, তাহলে কি এটা শুড উই থ্রো ইট সামওয়্যার? নো, ডাজন্ট মিন দ্যাট, জাস্ট মিনস দ্যাট উই might want to ignore this and we only take how diligently they have defined this whole, I mean, all of these categories. That idea we can take from here, number one, and then we move on to something that is of much more interest to us as students of Vedanta and students of science also, and that is the pramana part, methods of knowledge বা modes of knowing things. কিন্তু তার আগে এগুলো পড়তে হবে, তাই এই পার্টগুলো আমরা আস্তে আস্তে করে দেখছি। যাই হোক, তো পদাকৃত্যম আমরা দেখেছি অগ্নি পর্যন্ত। এরপরে আমরা আরো তিনটে করে শেষ করব। আহ ঠিক আছে, তো এখানেই আমি মঙ্গলাচরণ করে দিই। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরু বন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ।